গল্প কাহিনীতে আমরা প্রত্যেকেই শুনেছি যে সমুদ্রের অথই গভীরে নাকি ভয়ানক জীবেদের বসবাস, যারা হাজার হাজার বছর ধরে সেই সমুদ্রের গভীরেই বেঁচে আছে। আর এমনই একটি প্রাণী হলো ক্র্যাকেন। এটা সাধারণত অক্টোপাস প্রজাতির হয়ে থাকে, তবে অক্টোপাসের থেকে বিশাল আকৃতির হয়ে থাকে। ইতিহাসের অনেক নাবিকদের কাছ থেকে শোনা সত্য কাহিনীতে আমরা এই ক্র্যাকেন প্রাণীটির গল্প শুনেছি। আর আজকের মুভিটি এই ক্র্যাকেন প্রাণীটিকে নিয়েই বানানো হয়েছে। হাজার হাজার বছর ধরে সমুদ্রের নিচে ঘুমন্ত অবস্থায় থাকা এই প্রাণীটি হঠাৎ কিছু ভুলের কারণে জেগে যায়, এবং এরপর যা যা হয় তা সত্যি অবিশ্বাস্য ছিল। তো চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা জুলিয়া এবং অস্কার নামের দুই বিজ্ঞানীকে দেখতে পাই, যারা বরফে ভরা একটি অঞ্চলে কিছু পরীক্ষা নিরীক্ষা করছিল। এর জন্য তাদের বরফের নিচে বোমা ফেলে কিছু বিস্ফোরণ ঘটাতে হচ্ছিল। ঠিক তখনই তাদের হেডকোয়ার্টার থেকে ফোন আসে। তাদের সতর্ক করা হয় যে তাদের লোকেশনের দিকে একটি খুবই বিপজ্জনক ঝড় ছুটে আসছে, তাই জুলিয়া এবং অস্কারকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলা হয়। অন্যদিকে ঠিক তাদের কাছাকাছি বরফে জমা সমুদ্রের নিচে ঘোরাফেরা করা একটি রাশিয়ান সাবমেরিন তাদের রাডারে কিছু অদ্ভুত তীব্র শব্দ অনুভব করে, তবুও তারা তেমন কিছু বুঝতে পারে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে সমুদ্রের ঢেউগুলো নিচ থেকে উপরের দিকে উঠছিল। এই সময় জুলিয়ার স্ক্যানারগুলোও অদ্ভুতভাবে কাজ করতে শুরু করে এবং তাদের ক্যাম্পের চারিপাশের বরফগুলি দ্রুত ভাঙতে শুরু করে। সেখান থেকে যাওয়ার আগে জুলিয়া তার রিসার্চের পেপারগুলি নিতে চাইছিল, তবে ঝড় তাদের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তাই অস্কার তাকে টেনে নিয়ে স্নোমোবিলের দিকে নিয়ে যায়। ঠিক তখনই সাবমেরিনের ক্যাপ্টেন জানতে পারে যে শব্দটি কোনো জীবন্ত প্রাণীর এবং সেটি বিশাল বড় আকৃতির। তাই তারা সাথে সাথেই তার থেকে বাঁচার চেষ্টা করতে শুরু করে। কিন্তু হঠাৎই সাবমেরিনের সাথে জলের নিচে একটি খুব বড় জিনিসের ধাক্কা লাগে। উপরে অস্কার এবং জুলিয়া বরফ ভাঙার কারণে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সামনে ফাটল সৃষ্টি হয়, যার ফলে তাদের স্নোমোবিলটি, যা সেখান থেকে বেরোনোর একমাত্র ভরসা ছিল, ধাক্কা লেগে আগুন ধরে নষ্ট হয়ে যায়। শীঘ্রই বড়সড় বিস্ফোরণে তাদের ক্যাম্পও ধ্বংস হয়ে যায় এবং সেখানে থাকা সকল বিজ্ঞানীরা ধীরে ধীরে জলে ডুবে মরতে থাকে। ওদিকে সাবমেরিনও বাইরে কোনো আঘাতের কারণে অনেকটাই ক্ষতি হয়েছিল। সাবমেরিনের সকল ক্রু সাবমেরিনটিকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কারণ সবকিছু প্রচণ্ড জোরে জোরে কাঁপছিল। কিছুটা নিয়ন্ত্রণে আসার পর তারা জলেতেই ফায়ার করে এবং সেই বিস্ফোরণের আলোতে জলে কিছু বিশাল আকৃতির টেন্টিকেলস দেখা যায়। একজন লোক তো কাঁচের স্ক্রিনের সাথে ধাক্কা লেগে দূরে ছিটকে পড়ে এবং আঘাতের কারণে অজ্ঞান হয়ে যায়। হয়তো এবার সাবমেরিনটি ডুবেই যাবে, এই ভেবে একজন অফিসার এমার্জেন্সি মেসেজ পাঠিয়ে দেয় এবং সরাসরি সেটি রাশিয়ান নেভির হেডকোয়ার্টারে পৌঁছে যায়। সাবমেরিনটি নিখোঁজ হওয়ার খবর তাদের কাছে চলে আসে। সেই সাবমেরিনে রাশিয়ান নেভির খুব জরুরি একটি অস্ত্র ছিল। এই কারণে নেভি অফিসাররা সিদ্ধান্ত নেয় হয় সেই সাবমেরিনটিকে উদ্ধার করবে, নয়তো সেটিকে ধ্বংস করতে হবে। এরপর তারা ওই সাবমেরিনটিকে উদ্ধারের জন্য একটি টিম পাঠানোর ব্যবস্থা করে। এই মিশনের দায়িত্ব দেওয়া হয় ভিক্টরকে, যে জলে আটকে পড়া ওই সাবমেরিনের ক্যাপ্টেনের নিজের ছোট ভাই। মিশনের দায়িত্ব তাকে দেওয়ার কারণে তার পরিবার খুবই চিন্তিত হয়ে পড়ে যে ভিক্টরও সেখানে তার ভাইয়ের মতোই নিখোঁজ না হয়ে যায়। এই কারণেই তার মা খুব বেশি দুশ্চিন্তায় ছিল। মিশনে যাওয়ার আগে তার মা তাকে একটি ঘড়ি দিয়ে বলে, এটা তোমার বাবার, তিনি আমাদের মাঝে বেঁচে না থাকলেও সব সময় তোমাকে রক্ষা করবেন। তিনি যেখানেই থাকুক না কেন তোমার খেয়াল রাখবেন। আসলে তার বাবাও একজন সাবমেরিনের অফিসার ছিলেন, তবে একটি দুর্ঘটনায় তিনি মারা যান। এরপর সে মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেই রাতে ভিক্টর ডকে পৌঁছে জানতে পারে তার বাবার পুরনো বন্ধু অ্যাডমিরাল আলসনস্কি মিশনে যাচ্ছে। এটা জেনে তার চিন্তা হতে লাগে যে মিস্টার আলসনস্কি এই কাজের জন্য একটু বেশিই বুড়ো হয়ে যায়নি। তো যাই হোক, এটা উচ্চপদস্থ অফিসারদের আদেশ, তাই তাকে মানতেই হতো। এরপর ভিক্টর সাবমেরিনের ভিতরে যাওয়ার সাথে সাথেই ক্রু মেম্বাররা অভিযোগ করতে শুরু করে যে তাদের ছুটি থেকে তাড়াতাড়ি ডাকা হয়েছে কেন। তবে তাদেরকে বোঝানো হয় যে তাদের একটি গুরুত্বপূর্ণ সাবমেরিন নিখোঁজ হয়ে গেছে, সেটিকেই তাদেরকে খুঁজে বার করতে হবে। অন্যদিকে জুলিয়া এবং অস্কার সেই বরফের ঝড়ের মধ্যে পথ হারিয়ে ফেলেছিল। তারা পথ খুঁজছিল। স্যাটেলাইট ফোন থেকে সিগন্যাল ধরার চেষ্টায় জুলিয়ার মনোযোগ অন্যদিকে যেতেই সে একটি গভীর খাঁয়ের ধারে এসে পৌঁছায়। তবে সৌভাগ্যবশত অস্কার তাকে ঠিক সময়ে ধরে ফেলে। ঠিক তখনই জুলিয়ার ফোনে একটি অয়েল রিগের সিগন্যাল ধরা পড়ে। সে তৎক্ষণাৎ তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সেই বরফের ঝড়ের কারণে জুলিয়ার কথা তারা কেউই বুঝতেই পারে না। কিছুক্ষণ পরেই সিগন্যাল চলে যেতেই কলটি কেটে যায়। অস্কার খুবই হতাশ হয়ে পড়ে। সে সাহায্যের আশায় একটি ফ্লেয়ার গান আকাশের দিকে ফায়ার করে ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে।
পরের দিন সকালে রেস্কিউ সাবমেরিনটি অন্য সাবমেরিনটির নিখোঁজ হওয়ার জায়গায় পৌঁছায়। তারা একেবারে মিশনের জন্য তৈরি হয়ে জলের গভীরে ডুব দেয়। একটু পরে ক্রু মেম্বাররা লক্ষ্য করে ভিক্টরকে অলসানস্কি একটি প্রাইভেট রুমে নিয়ে যায়, যেখানে কিছু সিনিয়র অফিসাররা ছিলেন, এবং তাদের একটি রিপোর্ট পড়তে দেওয়া হয়। রিপোর্টটি পড়ার পর দেখা যায় তারা খুবই চিন্তিত হয়ে পড়েছে। রিপোর্টটিতে ওই সাবমেরিনটি হারিয়ে যাওয়ার কিছু কারণ লেখা ছিল। সাবমেরিনটি হারিয়ে যাওয়ার আগে কোনো বড়সড় প্রাণীকে নাকি তারা দেখতে পেয়েছিল। তো যাই হোক, শীঘ্রই পুরনো সাবমেরিনটি নিখোঁজ হওয়া নিয়ে নানান গুজব ছড়াতে লাগে। জলের নিচে নাকি একটি ভয়ানক জীব সাবমেরিনটিকে ডুবিয়ে দিয়েছে। অন্যদিকে জুলিয়া এবং অস্কার চলতে চলতে একটি বুই বরফের মধ্যে আটকে থাকতে দেখে। এটি আসলে এমন একটি যন্ত্র যা জলে ভেসে থাকা অবস্থায় আশেপাশের জাহাজগুলিকে সিগন্যাল পাঠায়। এটা দেখে তাদের মনে আশা জেগে ওঠে যে কেউ না কেউ তাদের খুঁজতে অবশ্যই আসবে। এরপর তারা এদিক ওদিক না গিয়ে সেখানে বসে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে যখন সাবমেরিনটি বুইয়ের সিগন্যাল পায়, তখন তারা দ্রুত সেই দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু হঠাৎ করে অনেকগুলো তিমি মাছ সাবমেরিনের চারিপাশে ঘোরাফেরা করতে শুরু করে। তবে ক্রু মেম্বাররা তাদের কোনো রকম আঘাত না করেই নিচে যাওয়ার চেষ্টা করতে শুরু করে। কিন্তু একটি তিমি ভুলবশত সাবমেরিনের স্ক্রু হেডের সাথে ধাক্কা খায়। তখনই অলসানস্কি ক্রুকে সোনার সিস্টেম চালু করতে বলে, যদিও ভিক্টর এ বিষয়ে একমত ছিল না। যখন সোনার সিস্টেম চালু করা হয়, তখন তিমিগুলো কিছুটা দূরে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই আবারও ফিরে আসে। তিমিদের এইরকম অদ্ভুত আচরণে তারা কিছুই বুঝতে পারে না যে আসলে হচ্ছেটা কি। কিন্তু তখনই হঠাৎ করে সব তিমি মাছ সেখান থেকে চলে যায়। রাডারে ওই এলাকায় একটি লো ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পায় তারা। হঠাৎই সমুদ্রের নিচের ঢেউ উপরের দিকে উঠতে শুরু করে এবং অন্ধকারে একটি বিশাল টেন্টিকেলস নড়তে চড়তে দেখা যায়। সেই টেন্টিকেলের একটি আঘাতেই বিশাল আকৃতির একটি তিমি মারা যায় এবং একটি জোরালো আওয়াজ সাবমেরিনের সকলেই শুনতে পায়। তখনই তাদের রাডারে সিগন্যাল দিতে শুরু করে যে একটি খুব বড় আকৃতির কিছু তাদের সাবমেরিনে ধাক্কা খেতে চলেছে। ক্রু মেম্বাররা মনে করে হয়তো কোনো শত্রুপক্ষের জাহাজ আসছে। এই কারণে অলসানস্কি ক্রু মেম্বারদের ফায়ার করার অর্ডার দেয়, কিন্তু ভিক্টরের কাছে এই অর্ডারটি সঠিক ছিল না। এই কারণে সে ক্রুকে সাবমেরিনটিকে নিয়ে এক জায়গায় লুকিয়ে পড়তে বলে। সাবমেরিনটি বরফের প্রাচীরের একটি ফাটলের মধ্যে ঢুকে যায়। সেই সময় যখনই সাবমেরিনটি বরফের সাথে ধাক্কা খায়, তখনই সেটি কাঁপতে শুরু করে এবং রাডারের শব্দ আরও তীব্র হতে থাকে। প্রচণ্ড শব্দে ক্রু মেম্বারদের কানে ব্যথা হয়ে যায়। তারা হেডফোন পরে থাকতে পারে না। সেই অদ্ভুত প্রাণীটি তাদের পিছু করার সময় হঠাৎই তাদেরকে সাবমেরিনটিকে থামাতে হয়, কারণ একটি বিশাল বরফের দেওয়াল সামনে এসে পড়ে। তবে খুশির খবর হলো, সেই অজানা অদ্ভুত প্রাণীটি আর রাডারে দেখা যায় না, কোথাও চলে যায়। ক্রু মেম্বাররা দেখে সাবমেরিনে ছোটখাটো ক্ষতি হয়েছে। এদিকে অলসানস্কি ভিক্টরের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ তার মনে হয় ভিক্টর না বুঝেই এত বড় ঝুঁকি নিয়েছে, এতে তাদের প্রাণ যেতে পারত। তো যাই হোক, তাদের সাবমেরিনটিতে ছোটখাটো ক্ষতি হয়েছিল। এই কারণে সেটিকে ঠিক করার জন্য তাদেরকে আবারও সমুদ্রের সারফেসে উঠে আসতে হতো। অন্যদিকে জুলিয়া এবং অস্কার কিছু পাথরের কাছে ঘেঁষে শুয়েছিল। হঠাৎই বরফ ভাঙার শব্দে তারা জেগে ওঠে। সেই বিশাল সাবমেরিনটি জলের বাইরে বেরিয়ে আসে। সাবমেরিনের ক্রু মেম্বাররা যখন দূরবীন দিয়ে চারিদিকে দেখতে শুরু করে, তারা অস্কার এবং জুলিয়াকে দেখতে পায়। তৎক্ষণাৎ তাদেরকে বাঁচানোর জন্য তারা সাবমেরিন থেকে বেরিয়ে আসে, যদিও তারা জানতো না যে জুলিয়া এবং অস্কারের আসল পরিচয় কি। এছাড়াও তারা সেই সাবমেরিনের ক্রু মেম্বার ছিল কিনা যার উপর হামলা হয়েছিল। তা সত্ত্বেও তারা জুলিয়া এবং অস্কারের সাথে কথা বলে এবং তাদের সকল কথা মন দিয়ে শোনে আসলে সেখানে কি ঘটেছিল। তবে তারাও এই অদ্ভুত ঘটনার পিছনে আসল রহস্যটা সম্পর্কে জানতো না। ভিক্টর তাদের দুজনকেই ভালোভাবে চেক করার পর অলসানস্কির কাছে কথা বলতে ছুটে যায়। তবে অলসানস্কির বক্তব্য ছিল, এই দুজনকেই কিছু খাবার দিয়ে এখানেই রেখে নিজের মিশনের উদ্দেশ্যে বেরিয়ে যাব, কারণ হতে পারে এরা অন্য দেশের গুপ্তচর। কিন্তু ভিক্টর তাদের প্রতি একটু দয়া দেখিয়ে তাদেরকে সাবমেরিনে তুলে নেয়। এরপর তারা মেরামতের কাজ শেষ করে সাথে সাথেই সাবমেরিনটিকে আবার জলের নিচে নিয়ে চলে যায় এবং আবারও সার্চ অভিযান শুরু করে। এদিকে মেডিকেল চেকআপের পর জুলিয়া এবং অস্কারকে খাবার দেওয়া হয়। এরপর ভিক্টর তাদেরকে একটি ম্যাপ দেখিয়ে তাদের ক্যাম্পের অবস্থান জিজ্ঞাসা করে এবং সেই সাথে এটাও জানতে চায় যে তারা কিছু অদ্ভুত দেখেছিল কিনা সেখানে। জুলিয়া জানায় যে তারা সেখানে অনেক বড় একটি বিস্ফোরণ দেখেছিল। এটা শুনে ভিক্টরের মনে হয় সম্ভবত এটাই হয়তো তার ভাইয়ের সাবমেরিন ডুবে যাওয়ার কারণ। সব ক্রু মেম্বাররাই এবার পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করতে শুরু করে, কিন্তু অলসানস্কি বলে যে আমাদের ফিরে যাওয়া উচিত, কারণ কিছুক্ষণ আগে রাডারে যা ধরা পড়েছিল সেটা আবারও ফিরে আসতে পারে।
আর আমরা আদেও জানি না সেটা কোনো প্রাণী না শত্রুপক্ষের কোনো সাবমেরিন, কারণ এত বিশাল আকৃতির সাবমেরিন হয়ই না। তাই যদি আমাদের উপর আবার আক্রমণ হয়ে থাকে তবে ইমার্জেন্সি সিগন্যাল পাঠানো কঠিন হয়ে যাবে। কিন্তু ভিক্টর তার ভাইকে খুঁজে বের করার জন্য এবং এই মিশন সম্পূর্ণ করার উদ্দেশ্যে এখানে এসেছিল। এই কারণে সে আদেশ দেয় যে সাবমেরিনটি জুলিয়ার ক্যাম্পের দিকে নিয়ে চলো। এই অর্ডারে অলসানস্কি খুশি ছিল না। সে ভিক্টরকে সতর্ক করে দেয় এটা যদি তার ভুল সিদ্ধান্ত হয় তাহলে তারা কেউই বাঁচবে না। ভিক্টর তার সাথীদের ভালোভাবে বুঝিয়ে দেয় যে তাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ অন্য সাবমেরিনে যদি কেউ আদৌ বেঁচে থাকে তবে তাদের কাছে অক্সিজেন খুবই কম থাকবে। ঠিক তখনই জুলিয়া একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। অস্কার বলে যে এটি সোনার সিস্টেমের শব্দ, যা অন্য সাবমেরিনটিকে খুঁজছে। সার্চ অভিযান কিছুক্ষণ চলার পর তারা রাডারে দেখে যে সেই অদ্ভুত জিনিসটি আবারও তাদের সাবমেরিনের পিছু করছে। ভিক্টর দ্রুত ক্রুকে বলে আগের মতো একটি লুকানো জায়গা খুঁজে বের করতে, কিন্তু দুর্ভাগ্যবশত এবার তাদের আশেপাশে এমন কোনো জায়গা ছিলই না। তবে কাছেই একটি অয়েল রিগ ছিল, তাই ভিক্টর ভাবে যে সেখানে লুকানো জায়গা পাওয়া যেতে পারে। যখন সাবমেরিনটি জলে সার্ফেসের দিকে উঠে আসছিল তখন অন্যদিকে অয়েল রিগের কর্মীরা সমুদ্র থেকে উঠে আসা অদ্ভুত রকমের বিশাল আকৃতির টেন্টিকেলস দেখতে পায়। আর সত্যি এটা এক ভয়ানক দৃশ্য ছিল। তারা সাথে সাথে ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়, কিন্তু হঠাৎই তখন টেন্টিকেলসগুলো রিগের উপর আক্রমণ করতে শুরু করে এবং সমস্ত অয়েল রিগ ভেঙে পড়তে থাকে। অনেক জায়গায় ভয়ঙ্কর বিস্ফোরণও হয়। অনেক কর্মীরা ঘাবড়ে গিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না, কারণ পুরো অয়েল রিগটি ভেঙে ভেঙে পড়ছিল। ঠিক সেই সময় সাবমেরিনের সাথে অয়েল রিগের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। ভিক্টর পেরিস্কোপের সাহায্যে সমুদ্রের সার্ফেসে দেখার চেষ্টা করে এবং সে যেটা দেখে তা তাকে অবাক করে দেয়। বিশাল আকৃতির টেন্টিকেলস পুরো অয়েল রিগটিকে ধ্বংস করছে। কিছুক্ষণের মধ্যেই পুরো অয়েল রিগটা তাসের ঘরের মতো ধ্বংস হয়ে যায়। এই ভয়ানক দৃশ্য তার মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। সেই দৃশ্যটি সাবমেরিনের স্ক্রিনে পুরো ক্রু মেম্বারদের সামনে চালু করে, যাতে তারা বুঝতে পারে তারা কার সাথে লড়াই করছে, তাদের শত্রু কতটা বড়। নিমেষের মধ্যেই বিশাল আকৃতির অয়েল রিগটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং পুনরায় সেই অদ্ভুত দানবটি আবার সাবমেরিনের পিছু করতে শুরু করে। সাবমেরিনটি দ্রুত তাদের গতিপথ পরিবর্তন করে অন্যদিকে পালাতে শুরু করে। অলসানস্কির মনে হয় ভিক্টরের ওই দানবটিকে সকল ক্রু মেম্বারদের দেখানো ভুল সিদ্ধান্ত ছিল, কারণ এতে ক্রু মেম্বারদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যাবে। হয়তো এতে তারা ভুল সিদ্ধান্তও নিতে পারে। এই কারণে সে সরাসরি বলে ওঠে যে এখন থেকে সাবমেরিনের নেতৃত্ব আমি সামলাবো। এই বলে সে দ্রুত দুটি টর্পিডো প্রাণীটির দিকে লঞ্চ করতে বলে এবং সেগুলো সরাসরি টার্গেটে গিয়ে ব্লাস্টও হয়। ওলসানস্কির মনে হয় বিপদ হয়তো কেটে গেছে। সে হাততালি দিয়ে ওঠে এবং বলে এইভাবে কাজ করতে হয়। কিন্তু তখনই একজন অফিসার বলে ওঠে যে ওই প্রাণীটি এখনও জীবিত এবং আরও রেগে গিয়ে তাদের দিকেই এগিয়ে আসছে। দ্রুত আরও টর্পিডো লঞ্চ করা হয়, আরও একটি বিস্ফোরণ হয়, কিন্তু মূল লক্ষ্যে বিস্ফোরণ হওয়ার পরেও সেই বিশাল প্রাণীটিকে মারতে পারে না কেউই। দানবটি সাবমেরিনের পিছনেই পড়ে থাকে। ওলসানস্কি চোখ মুখ ভয়ে শুকিয়ে যায়, তার আর কিছুই করার থাকে না। পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে ভিক্টর পুনরায় সাবমেরিনের কমান্ড নিজের হাতে নেয় এবং ক্রুকে যতটা সম্ভব সাবমেরিনটিকে নিয়ে দ্রুত এগিয়ে যেতে বলে। তারা সেই বিশাল প্রাণীটির বেশিরভাগ আক্রমণ থেকেই বেঁচে যায়, তবে একটি টেন্টিক্যাল সাবমেরিনের সামনে আঘাত লাগে, যার ফলে সাবমেরিনটির কিছুটা ক্ষতি হয়, তবে তারা বেঁচে যায় এবং অনেক ক্রু মেম্বাররাই আহত হয়ে যায়। ভিক্টরের মাথায় আঘাত লাগার কারণে তার মাথা ঘুরতে থাকে। কিছু কম্পিউটার শর্ট সার্কিট হয়ে নষ্ট হয় এবং একটি কম্পিউটার তো একজন লোকের উপরে গিয়ে পড়ে। সাথে সাথেই সাবমেরিনটি নিচের দিকে ডুবতে শুরু করে। সেই দানবটি এই সুযোগে সাবমেরিনটিকে টেন্টিকেলস দিয়ে আরও একবার জোরে ধাক্কা দেয়, যার ফলে হঠাৎ করেই মিসাইল কম্পার্টমেন্টে বিস্ফোরণ হয়। সেখানে আগুন লেগে যায়। জাহাজের ক্রু মেম্বাররা তাড়াতাড়ি ভেন্টিলেশন বন্ধ করে কম্পার্টমেন্টটি পুরোপুরি সিল করে দেয়। কিছু লোক সেখানে থেকেই আগুনটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু টেন্টিকেলের আরও একটি জোরালো আঘাতে সাবমেরিনটি দ্রুত নিচের দিকে যেতে শুরু করে। তারা রাডারে লক্ষ্য করে যে প্রাণীটি সাবমেরিনটিকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। কম্পিউটার স্ক্রিনে মনোযোগ দিয়ে দেখার পর তারা জানতে পারে এটি হলো হাজার হাজার বছরের পুরনো একটি দানবীয় ক্র্যাকেন, মানে আজকের অক্টোপাসের একটি খুব বড় রূপ, যা সমুদ্রের অথয় গভীরে বসবাস করে। ক্র্যাকেন সম্পর্কে পুরনো সময়ে অনেক গল্প আছে, বিশেষ করে ইতিহাস যুগে পুরনো নাবিকরা এই রকম প্রাণী নাকি দেখতে পেয়েছিল। তো যাই হোক, তারা দেখে তাদের কাছে একটি মিসাইলই রয়েছে, তাই সেটিকে খুব ভেবেচিন্তে ব্যবহার করতে হবে।
তারা নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে যে এরপর কি করা উচিত। ভিক্টর বলে যে সাবমেরিনটিকে সাইলেন্ট মোডে নিয়ে যেতে হবে, কারণ সামুদ্রিক প্রাণী সাধারণত শব্দের মাধ্যমে শিকার করে থাকে। এটা শোনা মাত্রই টর্পিডো রুমে থাকা কর্মীরা আগুন নেভানোর কাজ বন্ধ করে দেয়, যার ফলে সেখানে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইডের স্তর বাড়তে থাকে। এদিকে ক্র্যাকেনের জোরালো শব্দ কমিউনিকেশন অফিসারদের কানে ভীষণভাবে বাজতে থাকে। টর্পিডো রুমে থাকা লোকেদের মনে হয় তারা কি এইভাবেই মারা যাবে, কিন্তু ঠিক সেই সময় ভাগ্যক্রমে ভিক্টরের প্ল্যান কাজ করে যায়। চুপচাপ স্থিরভাবে সাবমেরিনটিকে দাঁড় করিয়ে রাখার কারণে কিছুক্ষণ পরেই ক্র্যাকেনটি সেখান থেকে চলে যায় এবং তারা আবার দ্রুত তাদের কাজ শুরু করে দেয়। কিন্তু ততক্ষণে আগুন এত বেশি ছড়িয়ে পড়েছিল যে সামান্য এক্সটিংগুইশার দিয়ে তা নেভানো সম্ভব ছিল না। এমনকি কিছু লোকের গায়ে তো আগুনও লেগে যায়। তখনই ভিক্টর সবাইকে অর্ডার দেয়, কম্পার্টমেন্ট খালি করে দাও, যা জ্বলছে তা জ্বলতে দাও, শুধু নিজের প্রাণ বাঁচাও। কিছু অফিসার যখন ফায়ার এরিয়া থেকে বাইরে আসে তারা পুরোপুরি আহত ছিল, কিন্তু বাকি ক্রু মেম্বাররা তাদেরকে উদ্ধার করতে সাহায্য করে। এরপর কম্পার্টমেন্টের গেট বন্ধ করে সেখানকার চাপ নিয়ন্ত্রণ করে অবশেষে আগুন নিভিয়ে ফেলা হয়। আর এই কাজ সেখানে কোনো মানুষ থাকা অবস্থাতে করা সম্ভব ছিল না। এরপর আহতদের তাদের রুমে পাঠিয়ে দেওয়া হয় এবং বাকিদেরকে মেরামতের কাজ দেওয়া হয়। ওদিকে জুলিয়া এবং অস্কার তাদের আঘাতে ওষুধ লাগাতে সাহায্য করে, যার ফলে তাদের প্রতি ক্রু মেম্বারদের ভরসা হতে শুরু করে। ভিক্টর সকল ক্রু মেম্বারদের কাছে তাদের পরামর্শ জানতে চায় যে এখন কি করা উচিত। বেশিরভাগ ক্রু মেম্বাররাই জানায় যে আমাদের ফিরে যাওয়া উচিত, কারণ আমরা ওই সাবমেরিনের লোকেশন সম্পর্কে কিছুই জানি না এবং এই ক্র্যাকেন থেকে বাঁচার জন্য কোনো সুরক্ষাই নেই আমাদের সাবমেরিনে। অ্যাডমিরাল অলসনস্কি ভিক্টরকে মনে করিয়ে দেয় যে তার বাবাও একজন হিরো ছিলেন, যিনি একটি সাবমেরিনের দুর্ঘটনার সময় ক্রু মেম্বারদের বাঁচাতে গিয়ে নিজে শহীদ হয়েছিলেন। এই সব কিছু শোনার পর অনেক ভাবনা চিন্তার পর ভিক্টর সিদ্ধান্ত নেয় সেখান থেকে ফিরে যাওয়াটাই উচিত হবে। এই সিদ্ধান্ত নিয়েই তারা বেশের দিকে ফিরতে শুরু করে। সেই সময় ভিক্টরের বাবার কথা খুবই মনে পড়ে যায়। তার বাবার লেখা শেষ চিঠিটিকে সে পড়তে থাকে। তখনই জুলিয়া তার কেবিনে আসে। তাদেরকে এরকম অসহায় দেখে জুলিয়ার মনে হয় যেভাবেই হোক সে তাদেরকে সাহায্য করবে। তাই জুলিয়া ভিক্টরের কাছ থেকে একটি ম্যাপ চায় এবং সেই সমস্ত লোকেশনগুলি তাকে দেখাতে শুরু করে যেখানে তারা ক্র্যাকেনটিকে শেষ দেখেছিল, এবং তার ক্যাম্পের লোকেশনও তাকে দেখায়। সে বলে পুরনো গল্প কাহিনী অনুসারে এই প্রাণীটি আগেও অনেক জাহাজে হামলা করেছিল, কিন্তু তারপরে হঠাৎই নিখোঁজ হয়ে গেছিল। এই কারণে অনেক বিজ্ঞানী মনে করত হয়তো প্রাণীটি গভীর ঘুমে চলে গেছে। আর আমরা এই বিষয়ের সত্যতা নিয়েই পরীক্ষা নিরীক্ষা করছিলাম। আমরা সেখানে কিছু বিস্ফোরণ করেছিলাম, আর হয়তো সেই বিস্ফোরণের কারণেই ক্র্যাকেনটি জেগে উঠেছে। সম্ভবত সেগুলো ক্র্যাকেনের গুহায় ঘটেছে। এই কারণে আমাদের ভুলেই হয়তো এই প্রাণীটি অনেক বছর পর আবারও জেগে উঠেছে। তাই যদি সবাইকে বাঁচতেই হয় তাহলে তাদের সোনার সিস্টেম বন্ধ করতে হবে, তা না হলে প্রাণীটি আবারও তাদের পিছনে আসতে পারে। ভিক্টর দেখে জুলিয়া ক্র্যাকেন সম্পর্কে বেশ অনেক কিছুই জানে। তাই ভিক্টর তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো ধারণা আছে যে আমার ভাইয়ের সাবমেরিনটি কোথায় ডুবতে পারে? জুলিয়া বলে, সাধারণত এই রকম ক্র্যাকেন বা অক্টোপাস তাদের শিকারকে তাদের বাসস্থান বা গুহায় নিয়ে যায়, আর হয়তো সেই জায়গাটা তাদের ক্যাম্পের আশেপাশেই হওয়া উচিত। তখনই একজন অফিসার সেখানে এসে জানায়, আমরা একটি ক্লু পেয়েছি। এই বলে সে সবাইকে একটি রেকর্ডিং শোনায়, আর এটি সেই সময়কার রেকর্ডিং ছিল যখন সাবমেরিনটি একেবারে স্থির হয়ে সাইলেন্ট মোডে ছিল। সেই রেকর্ডে স্পষ্ট শোনা যায় যে কেউ কোনো লোহার বস্তুতে ঠক ঠক আওয়াজ করছে। তারা দ্রুত সেই সিগন্যাল ট্র্যাক করে জানতে পারে যে এটা জুলিয়ার ক্যাম্পের কাছ থেকে আসছে, আর হয়তো ওই ডুবে যাওয়া সাবমেরিনটি সিগন্যাল দেওয়ার জন্য এটি করছে। এর মানে পরিষ্কার যে অন্য সাবমেরিনে এখনো লোক বেঁচে আছে। এটা জানা মাত্রই ভিক্টর সকলকে ডেকে জানায়, বন্ধুরা, আজ আমাদের সৈন্যরা ওই সাবমেরিনে বন্ধ আছে, জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আর আজ যদি আমরা তাদেরকে না বাঁচাই তাহলে তাদেরকে বাঁচাবেটা কে? আর এটা তোমরা কখনো ভাববে না যে আমি শুধু আমার ভাইয়ের জন্য সেখানে যেতে চাই। যদি তোমাদের মধ্যে কেউ সেখানে থাকতো, আমি ওই একজন মানুষের জন্য ঠিক এই কাজই করতাম, কারণ তারা আমাদেরই তো ভাই আর বন্ধু। এটা বলার পর সে তার সঙ্গীদের সরাসরি আদেশ দেয় যে সাবমেরিনটিকে জুলিয়ার ক্যাম্পের দিকে নিয়ে চলো। এই বলে তারা সমুদ্রের অনেকটা গভীরে ডুব দেয় এবং লোকেশনের দিকে এগোতে থাকে। কিন্তু হঠাৎই মেশিন এবং দেওয়াল থেকে নাট বোল্টগুলো খুলে খুলে পড়তে থাকে। কাঁচ এবং লাইটগুলি ভেঙে যায়, আর এর একটিই মানে সাবমেরিনটি সমুদ্রের অনেকটা গভীরে চলে গেছে। দ্রুত তারা সাবমেরিনটিকে কিছুটা উপরে নিয়ে আসে। তখন একজন অফিসার লক্ষ্য করে এ তো এক অন্য রকমেরই জগৎ।
তারা কোনো আলাদা জায়গাতেই এসে পড়েছে। ভিক্টর সিদ্ধান্ত নেয় সেখানে একটি মিনি সাবমেরিন পাঠাবে, যাতে জায়গাটিকে ভালোভাবে দেখা যায়। তবে মিনি সাবমেরিনের একজন পাইলট আগেই আহত হয়ে গেছে, তাই ভিক্টর নিজেই সেখানে গিয়ে জায়গাটিকে দেখতে চায় এবং ততক্ষণ পর্যন্ত অলসানস্কিকে সাবমেরিনের সকল দায়িত্ব দিয়ে যায়। ভিক্টর তার সাথে 2 অফিসারকে নিয়ে মিনি সাবমেরিনে করে বেরিয়ে পড়ে। তারা যত সমুদ্রের গভীরে যাচ্ছিল, ততই জলের চাপের কারণে তাদের সাবমেরিনের মেটালের শব্দ শোনা যাচ্ছিল, কারণ সমুদ্রের এতটা গভীরে তারা প্রথমবার এসেছিল। জলের চাপ শীঘ্রই সেই সাবমেরিনের উপর প্রভাব ফেলতে শুরু করে, তাই যদি তারা দ্রুত কিছু খুঁজে না পায় তবে তাদের তৎক্ষণাৎ ফিরে যেতে হবে। হঠাৎই তারা হেডফোনে কিছু একটা আওয়াজ শুনতে পায়। এরপর যখন তারা সেই আওয়াজ শুনে আরও গভীরের দিকে এগিয়ে যায়, তখন তারা দেখে সেখানে অনেক জাহাজ ডুবে আছে। আর এর মানে হলো জুলিয়ার তথ্যই ঠিক এবং ক্র্যাকেনের গল্পগুলো আসলে সত্যি। আর এটিই হলো ওই ক্র্যাকেনের বিশাল গুহা। অবশেষে সেই ডুবে যাওয়া জাহাজের মাঝে তারা অন্য সাবমেরিনটিকে খুঁজে পায়। ভালোভাবে দেখার পর তারা জানতে পারে যে সাবমেরিনের সামনের অংশটি এখনও ঠিক আছে। এর মানে হলো যে কিছু লোক সেখানে বেঁচে থাকতে পারে। দ্রুত তারা মিনি সাবমেরিনটিকে ওই সাবমেরিনের সাথে যুক্ত করার চেষ্টা করে, কিন্তু জলের চাপের কারণে এটা করা খুবই কঠিন ছিল। অবশেষে অনেক চেষ্টার পর তারা ওই সাবমেরিনের সাথে যুক্ত হয়। ভিক্টর ডাইভিং স্যুট পরে ধীরে ধীরে অন্য সাবমেরিনের ভিতরে ঢুকে যায় এবং দরজা খোলার আগেই সে ঠক ঠক আওয়াজ দেয়। এরপর যখন সে সাবমেরিনের ঢাকনাটিকে খোলে, তখন সে দেখে সকল ক্রু মেম্বাররাই জীবিত আছে। তাদের মাঝে সৌভাগ্যবশত তার ভাই আলেকজান্ডারকেও দেখতে পায়। তখনই সে তাদের জীবিত থাকার খবর উপরে সাবমেরিনে পাঠিয়ে দেয়, আর সকলেই এই খবর পেয়ে খুবই খুশি হয়ে যায়। আলেকজান্ডার বুঝতে পারে যে তারা তাদের সাবমেরিনটিকে সাইলেন্ট মোডে রেখেছে, যাতে ক্র্যাকেনের মনোযোগ ওই দিকে না যায়। ভিক্টর আর দেরি না করে যতজনকেই পারে ততজনকে মিনি সাবমেরিনে পাঠিয়ে দেয়, কিন্তু সবাইকে বাঁচাতে হলে তাদের 2 বার আসতে হবে। ভিক্টর সিদ্ধান্ত নেয় সে তার ভাইয়ের সাথে এখানেই থাকবে। এই বলে সে আরও একজনকে তাদের সাথে পাঠিয়ে দেয়। যাওয়ার আগে তারা ডুবে যাওয়া সাবমেরিনে একটি ট্র্যাকার লাগিয়ে দেয়, যাতে তাদের লোকেশন হারিয়ে না যায়। কিন্তু তারপরেই তাদের মনে পড়ে যে ক্র্যাকেনও তো ওই সিগন্যাল শুনে আবারও আক্রমণ করতে পারে। এই কারণে তারা সেটিকে বন্ধ করে দেয়। যখন মিনি সাবমেরিনটি সেখান থেকে টেক অফ করে, তখন পুরো সাবমেরিনটি জোরে কেঁপে ওঠে, কিন্তু সৌভাগ্যবশত গভীর খায়ে পড়ে না। খুব তাড়াতাড়ি তারা জীবিত ক্রু মেম্বারদের নিয়ে উপরে সাবমেরিনে উঠে আসে এবং তাদের চিকিৎসা শুরু করে দেয়। মিনি সাবমেরিনের পাইলটের শরীরের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়, কারণ এতটা জলের গভীরে সে কখনোই যায়নি। দ্বিতীয়বার যাওয়ার মতো অবস্থা তার ছিল না। তাই জুলিয়া অস্কারকে সাহায্য করতে বলে, কারণ অস্কার এর আগে সাবমেরিনে কাজ করত। এরপর মিনি সাবমেরিনটি আবারও উদ্ধারের কাজে বেরিয়ে পড়ে। ঠিক তখনই অলসানস্কি রাডারে লক্ষ্য করে যে ক্র্যাকেন আবার নড়াচড়া শুরু করে দিয়েছে। এদিকে ভিক্টর এবং আলেকজান্ডার সেই বিপজ্জনক অস্ত্রগুলো ধ্বংস করার জন্যই অস্ত্রের কম্পার্টমেন্টের দিকে যেতে শুরু করে। আর এই অস্ত্রগুলোর কথাই তাদের সিনিয়র অফিসাররা বলেছিল। তবে তারা সেখান থেকে সাবমেরিনের কাগজপত্রের রুমে গিয়ে প্রথমে অস্ত্রের কোডগুলিকে বার করে নেয়, কিন্তু যখন তারা কম্পিউটারে কোড দিয়ে সেগুলিকে ধ্বংস করার চেষ্টা করে, তখন সিস্টেম কাজই করে না। তবে ভিক্টর হার মানতে রাজি ছিল না। অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে কম্পিউটার অন করে ফেলে। তারা দেখে অস্ত্রগুলো এখনও সঠিকভাবে কাজ করছে, কিন্তু সেগুলিকে কম্পিউটারের মাধ্যমে ধ্বংস করা সম্ভব ছিল না। অন্যদিকে সেই অস্ত্র থেকে বের হওয়া সিগন্যাল মিনি সাবমেরিনটি রাডারে ধরা পড়ে এবং সেই সিগন্যালের পিছু করে তারা সেখানে পৌঁছে যায়। কিন্তু উপরে সাবমেরিনে থাকা সকল ক্রু মেম্বাররাই ভয় পেয়ে যায়, কারণ ক্র্যাকেন তাদের খুব কাছাকাছি চলে এসেছিল। তারা দ্রুত সাবমেরিনটিকে আবারও সমুদ্রের তলদেশে নামিয়ে নেয় এবং সাইলেন্ট মোডে চলে যায়। কিন্তু ক্র্যাকেনটি একটি বড় পাথর সাবমেরিনটির উপর ফেলে দেয়, যার কারণে সাবমেরিনে ক্ষতি হয়ে জল কম্পার্টমেন্টে ঢুকতে শুরু করে। ক্রু মেম্বাররা বুঝতেই পারে না তারা আর কতক্ষণ এইভাবে সাইলেন্ট মোডে থাকতে পারবে। এদিকে খুব শীঘ্রই মিনি সাবমেরিনটি ভিক্টরের লোকেশনে পৌঁছে ওই সাবমেরিনের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে এবং তখনই ভুলবশত ট্র্যাকারটি অন হয়ে যায়, যার ফলে ক্র্যাকেনটি উপরের সাবমেরিনটিকে ছেড়ে ট্র্যাকারের সিগন্যাল পেয়ে তার গুহার দিকে ছুটে যায়। এই সুযোগে উপরের সাবমেরিনটি সারফেসের দিকে উঠে আসে। এই সময় ভিক্টর একটি পাইপের মাধ্যমে সাবমেরিনের অস্ত্রের মেন রুমে এসে পৌঁছায়, যা ক্র্যাকেনের আক্রমণের কারণে ব্লক হয়ে গিয়েছিল। ঠিক তখনই আলেকজান্ডার মিনি সাবমেরিনটির ডকিংয়ের আওয়াজ শুনতে পায় এবং তার সকল ক্রুকে সেখান থেকে চলে যেতে বলে। তবে সে নিজে সেখানে তার ভাইয়ের জন্য অপেক্ষা করবে। অন্যদিকে ভিক্টর যেমন তেমনভাবে অস্ত্রের রুমে পৌঁছে গেলে মিসাইলগুলিতে কোড এন্টার করতে শুরু করে। যখন আলেকজান্ডার কম্পিউটারে কোড এন্টার করছিল,
অস্ত্রগুলি লোড নিতে কিছুটা সময় নিচ্ছিল, আর এরই মধ্যে ওই বিশাল আকৃতির ক্র্যাকেন সিগন্যাল অনুযায়ী সেখানে পৌঁছে যায়। তবে তারা ক্র্যাকেনের আক্রমণ সহ্য করার জন্য প্রস্তুত ছিল। ক্র্যাকেনের বিশাল আকৃতির টেন্টিকেলসগুলি সাবমেরিনের চারিপাশে ঘোরার আওয়াজ কানে আসে তাদের। দুই ভাই মনে করে হয়তো তারা আর বাঁচবে না। তাদের পুরনো দিনের কথাগুলি মনে পড়ে যায়। একসাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলি তাদের চোখের সামনে ভেসে ওঠে। ক্র্যাকেনটি এক ঝটকায় সাবমেরিনের অর্ধেক অংশ ভেঙে ফেলে। তবে সৌভাগ্যবশত ওই দুই ভাই সেই অংশে ছিল না। এরপর যখন পুনরায় ক্র্যাকেন আবার আক্রমণ করতে যায়, দুই ভাই একসাথে অস্ত্রের সুইচ টিপে দেয় যাতে সেই অস্ত্রটি সেলফ ডিস্ট্রয় হয়ে যায়। সেই অস্ত্র খুব তাড়াতাড়ি নিজে নিজে ধ্বংস হয়ে যাবে। এদিকে সাবমেরিনে সমুদ্রের জল ঢুকতে শুরু করেছে। তবে তার আগে যেভাবেই হোক তাদের এই সাবমেরিন থেকে বেরোতেই হবে। ভিক্টর দ্রুত পাইপের মাধ্যমে আবার আলেকজান্ডারের কাছে ফিরে আসে। দুই ভাই দ্রুত সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। এদিকে সাবমেরিনটি গভীর খায়ের মধ্যে ডুবতে শুরু করে এবং জোরালো ঢেউয়ের কারণে পুরো করিডরে জল ভরে যায়। তবে ভিক্টর তার বড় ভাইয়ের হাত ছাড়ে না, জল থেকে তাকে টেনে তোলে। এরপর দুই ভাই নিরাপদে সিঁড়ি বেয়ে মিনি সাবমেরিনে চলে আসে এবং দরজা বন্ধ করে দেয় যাতে জল ভিতরে না আসতে পারে। অস্ত্রটি বিস্ফোরণের জন্য আর মাত্র 2 মিনিট সময় ছিল। তবে তারা মিনি সাবমেরিনটিকে লঞ্চ করতে পারছিল না। তারা ওই বিশাল সাবমেরিনের সাথে যুক্ত হয়ে খায়ের দিকেই গড়িয়ে যেতে থাকে। কিন্তু তখনই ভিক্টরের এমার্জেন্সি লিভারের কথা মনে পড়তেই সেটি টানার সাথে সাথেই মিনি সাবমেরিনটি অবশেষে ডিটাচ হয়ে যায়। এরপর তারা দ্রুত সারফেসের দিকে যেতে শুরু করে। তবে সেই সময় ওই অস্ত্রে ভয়ানক বিস্ফোরণ ঘটে এবং সমুদ্রের নিচে এক প্রকার শক ওয়েভ তৈরি হয় যা মিনি সাবমেরিনটিকে জোরে জোরে ঘোরাতে থাকে। এদিকে সমুদ্রের সারফেসে সাবমেরিনে সবাই তাদের নিরাপদে উপরে উঠে আসার অপেক্ষা করছিল। তবে অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও তারা উঠে আসে না। তারা তো আশায় ছেড়ে দিয়েছিল হয়তো তারা আর বেঁচে নেই। কিন্তু ঠিক তখনই জলে কিছু বুদবুদ দেখা যায়, আর সেটি ছিল ওই মিনি সাবমেরিনটির, যা অবশেষে সুরক্ষিত উপরে উঠে আসে। শেষমেশ তারা সবাই বেঁচে যায় এবং ওই দুই ভাই একসাথে জীবিত তার মায়ের কাছে ফিরে আসে। এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সমুদ্রের অথই গভীরে যেখানে এখনো পর্যন্ত মানুষ পৌঁছাতেই পারেনি, সেখানে কি এই রকম প্রাণী আদৌ থেকে থাকতে পারে? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন, কারণ সমুদ্রের গোপন রহস্য সম্পর্কে আমরা এখনো অজানা। তো আজকের মুভিটি আপনাদের কেমন লাগলো সে সম্পর্কে রিভিউ দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম মুভি এক্সপ্লেন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।